বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি বরাবরের মতো আহ একটি সৃজনশীল প্রশ্ন সমাধান নিয়ে এসেছি। আহ এই প্রশ্নটির সমাধান নিয়ে আলোচনা করতে চাই। এটি একটি বোর্ড কোশ্চিন, যশোর বোর্ড 2023, চ্যাপ্টার 7। তোমরা দেখতেই পাচ্ছ এখানে উদ্দীপক এবং প্রশ্ন। এখানে উদ্দীপক এবং প্রশ্ন। তো এখানে এ প্লাস বি গ্যাস বহুমুখী বিক্রিয়ায় এখানে দেওয়া আছে ডি, তারপরে ডেল্টা ইজ ইকুয়াল টু ঋণাত্মক। এখানে জিঙ্ক প্লাস কপার সালফেট এর বিক্রিয়ায় জিঙ্ক সালফেট প্লাস কপার। এখানে বলা হয়েছে বহুমুখী বিক্রিয়া কাকে বলে। ক্ষয়ে বলা হয়েছে রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা ব্যাখ্যা করে। গয়ে বলা হয়েছে 2 নম্বর বিক্রিয়া হতে দেখাও যে জারণ বিজারণ জগৎপথ ঘটে। ঘয়ে বলা হয়েছে 1 নম্বর বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপ ও চাপের প্রভাব বিশ্লেষণ করে। সবাই নিশ্চয়ই জানো এর আনসার। আমি তোমাদের সামনে জাস্ট আলোচনা করছি আর কি। তো জানি না কতটুকু তোমরা উপকৃত হবে। তো শুরু করা যাক। কয়ে বলা হয়েছে উভমুখী বিক্রিয়া কাকে বলা হয়। উভমুখী বিক্রিয়া যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় এবং উৎপাদ পদার্থগুলো পুনরায় বিক্রিয়া করে বিক্রিয়াকে পরিণত হয়, সেই বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া বলা হয়। ক্ষয়ে বলা হয়েছে রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা ব্যাখ্যা করতে হবে। রাসায়নিক সাম্যাবস্থা, সাম্যাবস্থা আসলে মানে সমান অবস্থা বোঝায় আর কি। তো রাসায়নিক সাম্যাবস্থা কি? যে উভমুখী বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী মানে সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার, অর্থাৎ এইটা এবং এইটা সমান, সেই বিক্রিয়াকে বিক্রিয়া সাম্যাবস্থা বলা হয়। সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা। আসলে এই সাম্যাবস্থাটা আমরা আপাতত দৃষ্টিতে দেখলে সমান বলে মনে করি, মানে আমাদের কাছে সমান মনে হয়, মানে স্থির মনে হয়। সাম্যাবস্থা মানে সমান অবস্থা, মানে স্থির হয়ে গেছে মনে হয়। আপাতত দৃষ্টিতে আমরা স্থির বলে মনে করি বা স্থির মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে এটি কিন্তু স্থির নয়, এটি একটি গতিশীল। কেন গতিশীল? এই উভমুখী বিক্রিয়ায় প্রতি সেকেন্ডে যতগুলো অণু বিক্রিয়ক অণু বিক্রিয়া করে উৎপন্ন করে, ঠিক ওই সময়ে উৎপাদ বিক্রিয়া করে আবার ওই পরিমাণ মানে ততগুলোই বিক্রিয়ক অণু উৎপন্ন করে। এই জন্যই বলা হয় রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা। কেন? এটা চলমান, চলছে, কিন্তু আমরা হয়তো দেখতে পাচ্ছি না। কেন চলছে? এখানে বিক্রিয়া থেকে উৎপাদ হচ্ছে, আবার উৎপাদ থেকে বিক্রিয়া হচ্ছে, এটা চলমান আছে, এই কারণে এটা একটি গতিশীল অবস্থা। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা, এখানে কোনো সংশয় নাই। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার গয়ে যাওয়া যাক। গয়ে বলা হয়েছে 2 নম্বর বিক্রিয়া হতে দেখাও যে জারণ বিজারণ যুগোৎপাদ ঘটেছে। তাহলে 2 নম্বর বিক্রিয়াটি আমরা দেখি। 2 নম্বর বিক্রিয়া, 2 নম্বর কি? জিঙ্ক প্লাস কপার সালফেট এর বিক্রিয়ায় জিঙ্ক সালফেট প্লাস কপার, জারণ মান 0, 2 প্লাস এখানে জিঙ্কের জারণ মান
বৃদ্ধি, মানে এটা হচ্ছে জারণ বিক্রিয়া। আবার জারণ মান হ্রাস। বিজারণ বিক্রিয়া। জারণ বিজারণ বিক্রিয়া আসলে ইলেকট্রনের ত্যাগ এবং গ্রহণের ফলে ঘটে। জারণ যে বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে, এবং যে বিক্রিয়ায় ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বিক্রিয়া বলে। জারণ এমন একটা বিক্রিয়া যে বিক্রিয়ায় একটা বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করবে, এবং বিজারণ হচ্ছে অপর বিক্রিয়ক, মানে একটা বিক্রিয়ক যে বিক্রিয়কটি ইলেকট্রন ত্যাগ করলো সেই ত্যাগিত ইলেকট্রনটি অপর বিক্রিয়ক গ্রহণ করবে। জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া। এখানে একটি বিক্রিয়ক ইলেকট্রন ত্যাগ করবে এবং অপর বিক্রিয়ক সেই ইলেকট্রনটি গ্রহণ করবে। জারণ বিজারণ বিক্রিয়া মানে ইলেকট্রনের ত্যাগ এবং গ্রহণ। তোমরা অবশ্যই জানো যে জারণ বিজারণ কি। জারণ বিক্রিয়া হচ্ছে ইলেকট্রনের ত্যাগ, মানে যেখানে ইলেকট্রনের ত্যাগ ঘটে সেটা হচ্ছে জারণ, এবং যেখানে ইলেকট্রনের গ্রহণ হয় সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তো এখানে এই বিক্রিয়াটাতে কি বলা দেখা যাচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জিঙ্কের জারণ সংখ্যা 0 থেকে বৃদ্ধি পেয়ে 2+ হয়েছে, অর্থাৎ এখানে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটা জারণ বিক্রিয়া, মানে এখানে জারণ সংখ্যা জিঙ্ক হচ্ছে কি করেছে, 2টা ইলেকট্রন এখানে ত্যাগ করেছে, এটা হচ্ছে জারণ বিক্রিয়া। এবং কপারের জারণ সংখ্যা 2+ হতে হ্রাস পেয়ে 0 হয়েছে, মানে এখানে জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। এখানে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, কারণ এই অংশে কপার কি করেছে, কপার সালফেট এই অংশে কি করেছে, জিঙ্কের ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করেছে। এখানে জিঙ্কের ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করেছে, এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। এখানে কপার বিজারক 2টে ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় এবং জিঙ্ক সালফেটে পরিণত হয়। কপার জারিত হয়ে জিঙ্ক সালফেটে পরিণত হয়। এখানে জারণ অর্ধ বিক্রিয়া ঘটে। জারণ অর্ধ বিক্রিয়া মানে এখানে জিঙ্ক কি করে, এখানে হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। এখানে জিঙ্ক 2+ এ পরিণত হয় কি করে, 2টি ইলেকট্রন ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ মানে জারণ বিক্রিয়া, আমি আগেই বলেছি বা তোমরা জানো, এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া। আর বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ, বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। এখানে কপার কি করেছে, কপার 2টি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়েছে। কপার 2টি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়েছে, অর্থাৎ জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে জিঙ্ক বিজারক কি করছে, 2টি ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়ে জিঙ্ক সালফেটে পরিণত হয়, এবং কপার কি করে, ওই 2টি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয়। এখানে অবশ্যই আমরা বুঝতে পারছি যে এখানে জারণ বিজারণ ঘটেছে, অলমোস্ট মানে অবশ্যই ঘটেছে, মাস্ট বি ঘটেছে। তো এখানে কেননা আমরা জানি যে ইলেকট্রন ত্যাগ গ্রহণ মানে জারণ বিজারণ। তো এখানে যে ইলেকট্রনের ত্যাগ গ্রহণ ঘটেছে, জারণ সংখ্যা বৃদ্ধি বা হ্রাস ঘটেছে। তো জারণ অর্ধবিক্রিয়া কি, বিজারণ অর্ধবিক্রিয়া সেটাও আমরা দেখতে পাচ্ছি। মানে এখানে যে জারণ বিজারণ যে যুগপৎ ঘটেছে সেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি। আশা করছি তোমরা এই গয়ের অ্যান্সার লিখতে কোনো ভুল করবো না, কারণ এখানে
বেশি কিছু বলার বা লেখার আছে বলে আমি মনে করি না। এখানে শুধু বলা হয়েছে যে বিক্রিয়াতে জারণ বিজারণ ঘটেছে কিনা, এটা তো বিক্রিয়াতে জারণ বিজারণ যে ঘটেছে সেটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটেছে, এবং জারণ বিজারণ বিক্রিয়া কি সেটাও আমরা জানি। তো জারণ অর্ধ বিক্রিয়া মানে বিক্রিয়ক অংশ এক অংশের বিক্রিয়ক জারণ মানে ইলেকট্রন ত্যাগ করে এবং অপর অংশে কি বিক্রিয়ক ওই ইলেকট্রনটা গ্রহণ করে। তো এখানে আর কিছু বলার মতো আমার নাই, জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো। তো এখানে আরো কিছু আছে বলে আমি মনে করি না, এখানে জাস্ট এই কথাগুলো সাজিয়ে গুছিয়ে লিখলেই যথেষ্ট হবে ইনশাল্লাহ। আশা করছি বুঝতে পেরেছো গয়ের অ্যান্সার। তো ঘয়ে যাওয়া যাক। ঘয়ে বলা হয়েছে 1 নম্বর বিক্রিয়ার সাম্যাবস্থার উপর তাপ ও চাপের প্রভাব বিশ্লেষণ করো। 1 নম্বর বিক্রিয়ার সাম্যাবস্থা। 1 নম্বর বিক্রিয়া হচ্ছে এক নম্বর বিক্রিয়া। তো এর উপর তাপ ও চাপের প্রভাব, ঘয়ের অ্যান্সার। যেমন তাপের প্রভাব, এখানে হচ্ছে 1 নম্বর বিক্রিয়া, এটা হচ্ছে এখানে দেওয়া আছে ডেল্টা এইচ এর মান ঋণাত্মক, ডেল্টা এইচ এর মান ঋণাত্মক। আর ডেল্টা এইচ এর মান ঋণাত্মক মানে আমরা জানি যে এটা একটি তাপোৎপাদী বিক্রিয়া। এই তাপোৎপাদী বিক্রিয়াটি ঘটে আয়তন হ্রাসের মাধ্যমে। তো এখানে তুলনামূলকভাবে কম তাপমাত্রায় উৎপাদের হ্রাস ঘটে। তুলনামূলকভাবে কম তাপমাত্রায় এ বি বিক্রিয়ক পরস্পরের সাথে বিক্রিয়া করে এবং এর সাম্যাবস্থা বাম থেকে ডানে সরে যায় এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি করে। উৎপাদের পরিমাণ বৃদ্ধি করে। আবার যদি এখানে তাপের পরিমাণ বৃদ্ধি করা হয় তাহলে কি ঘটে, তাহলে সাম্যাবস্থা ডান থেকে বামে সরে আসে এবং উৎপাদের পরিমাণ হ্রাস ঘটে। এই হচ্ছে তাপের প্রভাব। এবার বলা হয়েছে চাপের, এখানে চাপের কি প্রভাব ঘটে। তো এটা এখানে আসলে এটাও কিন্তু আয়তন হ্রাসের মাধ্যমেই ঘটে। এখানে এই যদি একই আয়তনে গ্যাসের মোল সংখ্যা বেশি হয় তাহলে চাপ বেশি হয়, এবং মোল সংখ্যা যদি কম হয় তাহলে চাপ কম হয়। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে বিক্রিয়ক 1 এবং 3 4 মোল এবং উৎপাদ 2 মোল আছে। তাহলে এই উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় যদি চাপের মানে চাপ বৃদ্ধি করা হয় তাহলে কি ঘটবে, তাহলে এখানে এ বি বিক্রিয়ক পরস্পরের মানে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে এবং এই সাম্যাবস্থাটি বাম থেকে ডানে সরে যাবে এবং উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে। কিন্তু যদি চাপের পরিমাণ হ্রাস করা হয় তাহলে কি হবে, চাপের পরিমাণ হ্রাস হলে বিপরীতভাবে সাম্যাবস্থা ডান থেকে বামে সরে আসবে এবং উৎপাদের পরিমাণ হ্রাস পাবে। এই হচ্ছে 1 নম্বর বিক্রিয়ায় তাপের এবং চাপের প্রভাব মানে কি ঘটতে পারে। তো এখানে মূল কথা এটাই, তোমরা অবশ্যই হয়তো জানো এখানে চাপ এবং তাপের প্রভাবের মূল কথা আমি বলেছি। তোমরা এই কথাটা সাজিয়ে গুছিয়ে লিখলেই এখানে মানে যথেষ্ট, এখানে আর বলার কিছু আছে বলে আমি মনে করি না। তো এ পর্যন্তই। আমি মনে করছি তোমরা আমার এই সৃজনশীলের সংক্ষিপ্ত আলোচনাটা বুঝতে পেরেছো। তো আজকে আমি এ পর্যন্তই। যদি আমার বলার মাঝে আমার কথার মাঝে কোনো ত্রুটি তোমাদের অজানা থাকে, মানে তোমরা বুঝতে পারছো না, তোমাদের সমস্যা হচ্ছে যে কোনো সমস্যা, তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, তাহলে আমি অনেক অনেক খুশি হব এবং আমি আবারও বলছি সেই জায়গা থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা যখন মানে তোমাদের সমস্যাটা জানাবে তবে আমি ওই সমস্যাটা নিয়ে বারবার আলোচনা করার চেষ্টা করব যাতে তোমাদের কোনো সমস্যা না থাকে। তো এই জন্যই আবারও বলছি তোমরা আমার মানে আমাকে তোমাদের সমস্যাগুলো কমেন্ট করো। এ কথা ব্যক্ত করে আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আশা করছি তোমরা আমার
সমাধানটি বুঝতে পেরেছো। তো এ পর্যন্তই, ভালো থেকো, খোদা হাফেজ। রোহান, এসো। না, কেটে দিছি। সে দেখো যা হোক, ভালো হয়নি।